তো দেখছেন বাংলাদেশ এখন, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন এশিয়ান টেলিভিশনের প্রধান উপদেষ্টা মনজুরুল ইসলাম এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মুস্তফা ফিরোজ। স্বাগত আপনাদের। মঞ্জু ভাই, আমরা আজকে যেই বিষয়টি সারাদিনই যথেষ্ট আলোচিত ছিল এবং কয়েকদিন ধরেই আলোচিত ছিল, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে সেই আলোচনা আর আজকে যতজন মন্ত্রিসভায় শপথ নিল এর মধ্যে একটু বলা যায় যে যেই গুঞ্জন ছিল সেটা যে পুরোটাই সত্যি হয়েছে এরকম না। তো এই যে পরিবর্তনটা মন্ত্রিসভার, সেটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনার ভূমিকায় বলেছেন যে গুঞ্জন যেটা ছিল এটা সত্য হয় না। গুঞ্জন সবসময় তো সত্য হয় না, পুরোটা হয় না, এটাই বাস্তবতা। তবে হ্যাঁ, এক ধরনের রদবদল এটা প্রত্যাশিতই ছিল এবং এটা অলমোস্ট রুটিন ওয়ার্ক। এই 2014 সালের নির্বাচনের পরে এই মেয়াদে মন্ত্রিসভায় কিন্তু এটা দ্বিতীয় দফা অফিসিয়ালি যদি ধরি। এরপরে প্রথম পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে সংযুক্ত করা হলো আরেকজনের সাথে, এবং এই দ্বিতীয় দফা বলা চলে এক্সটেনশন আমরা ওই অর্থে যদি বলি। সেখানে যেমন কয়েকটি জায়গায় দরকার ছিল, আমরা জানি সৈয়দ আশরাফ সাহেব চলে যাওয়ার পরে খন্দকার মোশাররফ সাহেবকে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে একজনকে নতুন সংযুক্ত করা হয়েছে। এবং যাদেরকে করা হয়েছে, সত্যি কথা আপনি যেমনটি বলছেন যে আমরা গণমাধ্যম তো গণমানুষের প্রত্যাশা বা গণমানুষের এক ধরনের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাই। মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে কয়েকটি মন্ত্রণালয়ের নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা চলছে, কয়েকজন মন্ত্রীকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে, তারা থাকবেন কি থাকবেন না। এবং এই ক্ষেত্রে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী যেই ধাপে তার নতুন মাত্রায় অর্থনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন, যেই ক্ষিপ্রতা নিয়ে, ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী। আমরা মধ্যম আয়ের দেশের প্রকৃত অর্থে যাওয়ার জন্য সেই ক্ষিপ্রতার সাথে অনেকে হয়তো তাল মিলিয়ে চলতে পারছেন না, এরকম অনেকের অভিমত। সে জায়গায় সত্যি কথা আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা খুব পূরণ হয়েছে এমন না। তবে দুজনকে তো যারা পূর্ণমন্ত্রী ছিলেন তাদের এক ধরনের প্রমোশন দেওয়া হয়েছে, প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। কেন করা হয়েছে এটা আলোচনার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন। তবে আমরা সাধারণ দৃষ্টিতে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পরিস্থিতির মধ্যে কতগুলো জায়গায় যে আমরা ব্যাপক উন্নয়নের বিষয় আশা করেছিলাম, সেরকম কিন্তু খুব একটা আমাদের কাছে অত্যন্ত প্রতিভাত হয়নি। ইয়াফেজ ওসমান সাহেব, এমনি ব্যক্তিগতভাবে আমি বলতেই চাই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আগে দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান কামাল সাহেব বেশ সজ্জন মানুষ, কম কথা বলেন, পরিমিত কথা বলেন। আমাদের অতীত ইতিহাসের তুলনায় তিনি খারাপ করছেন এরকম না। তবে ওনার এরকম আরেকটি পদোন্নতি পাবার মতো বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন। ইয়াফিজ ওসমান সাহেব নিরেট ভদ্রলোক মানুষ, অনেক দিন ধরে উনি মন্ত্রী পরিষদে ছিলেন। উনিও যে খুব সরব মন্ত্রীদের একজন এরকম না, তাকেও পূর্ণমন্ত্রী করা হয়েছে। একই কথা মাননীয় প্রধানমন্ত্রীর বিবেচনায় প্রাধান্য পাবে। এর সাথে নতুন যাদেরকে যোগ করা হয়েছে, এই ক্ষেত্রে আমি নাম ধরেই যদি বলি, তারানা হালিম আপনি জানেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগ মহিলা নেত্রীদের মধ্যে উনি মোটামুটি সরব, মোটামুটি বলবো আমি ওই অর্থে, এর মধ্যে তার চেয়েও সরব কিন্তু অনেকেই আছেন, প্রত্যাশা করছিলেন আওয়ামী লীগ বড় দল, এর মধ্যে তাকে করা হয়েছে। তার সাথে নুরুল ইসলাম বিএসসি সাহেব করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাবার্তা আছে যে উনি একসময় এমপি হতে পারেননি, তারপরে সে জায়গায় জিয়াউদ্দিন বাবলু সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে, সেটার এক ধরনের ক্ষতিপূরণ হিসেবে হয়তো মন্ত্রিপরিষদ। আরেকজন নতুন যাকে করা হয়েছে লালমনিরহাটের, এটা সম্ভবত এলাকার কোটাটি প্রাধান্য পেয়েছে আমার কাছে যতটুকু মনে হয়, ফলে এই কোটাতে তাদেরকে আনা হয়েছে। কিন্তু এই পরিবর্তনের ফলে আমরা পুরো মন্ত্রী পরিষদ বা সরকারের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনার তৈরি হবে, আমার কাছে কিন্তু ওই রকম খুব একটা মনে হয় না। তবে বাকিরা এক ধরনের সতর্ক বার্তা পাচ্ছেন যে এর মধ্যে না জানি নড়াচড়ার মধ্যে কার কি হয়। মঞ্জু ভাই, আপনার কাছে আবার ফিরে আসবো। মুস্তফা ফিরোজ, আপনার কাছে জানতে চাইবো যে এই যে মানুষের প্রত্যাশা যেটা হয়, গুঞ্জনের কথা আমি বলছি না, যে প্রত্যাশার ব্যাপারটা যদি এরকম হয় যে বেশ কিছুদিন যাবতই মানুষের প্রত্যাশা ছিল যে যাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে তাদের হয়তো বিষয়ে একটা ভিন্ন রকমের সিদ্ধান্ত আসবে, অর্থাৎ মানুষের প্রত্যাশা ছিল মন্ত্রিপরিষদ ছোট হবে, কিন্তু ঘটনাটা ঘটলো একেবারেই ভিন্ন, মন্ত্রিপরিষদ বরং আরো বড় হলো। এই জিনিসটাকে কিভাবে দেখছেন? সে কারণে ঠিকই আসলে এটা ওই মঞ্জু যেমন বললেন যে একটা রুটিন কাজের মতনই ধরে নিতে হবে আর কি। এখানে মানুষের প্রত্যাশাটা মানে খুব বেশি পূরণ হয়েছে সেটা বলা যাবে না, বলা যায় যে এক ধরনের হতাশই আসলে, যেটা আপনার প্রশ্নের মধ্য দিয়ে তার উত্তরটা আমি যদি পরিষ্কার করি
যেমন সৈয়দ আশরাফের চলে যাওয়াটা কিন্তু এক অর্থে পজিটিভ, আবার এক অর্থে নেগেটিভ। নেগেটিভটা হলো কি, যে প্রক্রিয়ায় তাকে বিদায় করা হলো এটা ভালোভাবে অনেকেই নেননি। একটা দলের সাধারণ সম্পাদক একটা একনেক বৈঠকে, যেখানে বৈঠকে জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকরা থাকবেন, সেখানে ঠুস করে তার সম্পর্কে সে ইনঅ্যাক্টিভ, সুতরাং তাকে বাদ দিলেই হয় এই ফাইল নিয়ে, মানে অর্থাৎ এই অ্যাপ্রোচটা ভালো হয়নি আর কি দলের জন্য। অন্যদিকে সবচেয়ে মানে সমালোচিত, আলোচিত, বিতর্কিত তারা আবার থেকে গেলেন। সৈয়দ আশরাফের মন্ত্রিত্ব থাকে না, মানে মানে পোর্টফোলিও থাকে না, কিন্তু অন্যদের থেকে যায়, এটা একটা হতাশা। সুতরাং এটা যদি একটা টোটালি একটা রিসাফল করা হতো, তাহলে ঈদের একটা চমকও হতো এবং আরও সবাই অনেক বেশি আশাবাদী হতে পারতো। আর আমি একটা বিষয়ে গুরুত্ব দিতে চাই এই মন্ত্রিসভার উপরে, এই মন্ত্রিসভাটাই কিন্তু এই আওয়ামী লীগ সরকারের একটা রাজনৈতিক নেতৃত্ব, অর্থাৎ এরা যত বেশি মানে শক্ত, সমর্থ, কর্তৃত্বশীল হবে, তত বেশি কিন্তু সরকারকে পরিচালনা করবে। কারণ এমনি মানে মানে যেটা সমালোচনা আছে যে সরকারের নানান পর্যায়ে সামরিক বেসামরিকদের কর্তৃত্ব বেড়ে গেছে, অর্থাৎ প্রশাসন নির্ভর হয়ে পড়েছে সরকার বা দল। সেই জায়গায় বিপরীত এই অবস্থাটার পরিবর্তন ঘটতে পারত যদি মন্ত্রিসভায় রাজনৈতিক নেতৃত্ব অনেক বেশি শক্তিশালী হতো। সেই সব লোকগুলো কিন্তু ছিল, কিন্তু কেন জানি তারা অন্তর্ভুক্ত হলেন না। তারা না হলে নিঃসন্দেহে মঞ্জুর মতন এটা সবারই যে একটা তারকা, আমরাও চাই তারকারা অন্তর্ভুক্ত হোক, কিন্তু তারকারা তো আর কবরী সরোয়ারও তো ছিল, কিন্তু সেই অর্থে কোনো প্রভাব ফেলতে পারেনি। সুতরাং অনেক বেশি বিরতি নেব ছোট্ট 40 সেকেন্ডের, একটা বিরতিতে যাচ্ছি 40 সেকেন্ডের। স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। মুস্তফা ফিরোজ, আমি একটু শেষ করি আমার আগের বিরতির আগে যেটা বলছিলাম, যে এই কারণে এই মন্ত্রিসভাটা অনেক বেশি রাজনৈতিক কর্তৃত্ব পরায়ণ হলে সরকারের জন্য ভালো হতো, সবার জন্য ভালো হতো। অর্থাৎ এই মন্ত্রিসভা প্রশাসনের উপর কর্তৃত্ব করতে পারত, কিন্তু সেই অবস্থার কিন্তু খুব একটা মানে পরিবর্তনের লক্ষ্য নিয়ে যে সাজানো হলো সেটা কিন্তু মনে হচ্ছে না। নুরুল ইসলাম বিএসসিকে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রামে একটা রাজনৈতিক দলীয় সাংগঠনিক প্রতিক্রিয়া হতে পারে, কেননা তার প্রতিপক্ষ কিন্তু ওখানে অনেকেই জানেন যে এবিএম মহিউদ্দিন চৌধুরী। সুতরাং এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিপক্ষ গ্রুপ হিসেবে কিন্তু নুরুল ইসলাম বিএসসি পরিচিত। সুতরাং এবিএম মহিউদ্দিন চৌধুরী কিন্তু আসলেন না এই ক্যাবিনেটে, কিন্তু যে সময় উনি মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন তখন কিন্তু একটা ধারণা করা হয়েছিল যে না, আপনি যেহেতু মন্ত্রী হবেন সুতরাং আপনি মেয়রের এই জায়গাটি ছেড়ে দেন, সেরকম একটা সমঝোতার কথা আমরা শুনেছিলাম, কিন্তু সেই জায়গাটাও কিন্তু হলো না, বরং এখন আরও কিন্তু উনি বেকায়দায় পড়লেন। ফলে আমি জানি না, দলের নেতারাই বলতে পারবেন, মানে আওয়ামী লীগের চট্টগ্রামে একটা ডিভিশনের এটা হয়তো আর একটু মাত্রাটা বেড়ে যেতে পারে। সামগ্রিকভাবে কিন্তু খুব চমক কিছু হলো না, এটাই মানে বলা যায়। আমরা মঞ্জু ভাই, যেমন নুরুল ইসলাম বিএসসির ক্ষেত্রেই সাধারণত টেকনোক্রেট কোটায় যারা আসেন তাদের, যেমন ইয়াফেস ওসমান, একটা বলা যায় যে বিশেষজ্ঞদেরকেই বেশিরভাগ সময় নেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেই সব দিক থেকে যে আলোচনাটা শুনছি যে এটা একটা রাজনৈতিক অঙ্ক আছে এর মধ্যে, যে উনি এর আগে নমিনেশন সাবমিট করেননি, সেটার জন্য বলা হয়েছিল যে একটা সময় তাকে এটা স্বীকৃতি দেওয়া হবে, সেই স্বীকৃতি হিসেবেই তাকে আসলে বঞ্চিত দেওয়া হয়েছে। এই কথাটা কতটুকু? এটা সত্যি কথা, এটা একেবারে ওপেন সিক্রেট। কারণ আমরা জানি এর আগের মন্ত্রিসভায় কিন্তু দিলীপ বড়ুয়ার মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে মন্ত্রী করা হয়েছিল, আর যিনি নমিনেশন পাওয়া কঠিন, নমিনেশন পেলে পাশ করবেন এটার ব্যাপারে কতটা সন্দেহ ছিল অনেকখানি। ফলে এটা করে আওয়ামী লীগ একটি বড় দল, শুধু আওয়ামী লীগ না, এখানে কিন্তু মহাজোটের ব্যাপার আছে। মহাজোটে দেখেন অনেককে কিন্তু মন্ত্রী করা হয়েছে, বেশ কয়েকজন। মহাজোট বলতে আমি জাসদের কথা বলি, ওয়ার্কার্স পার্টি, এমনকি জাতীয় পার্টি থেকে মন্ত্রী নেওয়া হয়েছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি নতুন মাত্রা, কারণ একটি প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার এই নতুন সরকারটি যাত্রা শুরু করেছে। 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের কথা বলছি। সেই সময় থেকে তাকে এক ধরনের যুদ্ধাপরাধী এবং তাদের সহযোগীদের সংগঠন বাদ দিয়ে এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে মোকাবেলা করতে হলে বাকি সকলকে অ্যাকোমোডেট করতে হবে, অন্যান্য দলগুলোর কথা বলছি। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আমি অনেক সময় বলে থাকি যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় কমপক্ষে 3 জন করে যোগ্য প্রার্থী আছে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কমপক্ষে, আমি যদি একেবারে কম করে বলি। তো সেই জায়গায় 3 জনের একজনকে নমিনেশন দেওয়া হয়, বাকি 2 জনকে মাননীয় প্রধানমন্ত্রী
বলেন যে ঠিক আছে অন্যভাবে ব্যবস্থা করবেন, এইভাবেই চলে আসছে। বিএনপির মধ্যেও প্রায় এরকম অবস্থা। বিএনপিতেও কিন্তু প্রত্যেক জায়গায় অনেক জায়গাতে একাধিক প্রার্থী, যোগ্য প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করে, দেখা যায় একজনকে মন্ত্রী করা হয়, আরেকজনকে এমপি করা হয়। ফলে এই ক্ষেত্রে আমি অপরাধের কিছু দেখি না। তবে যেটা দিউ ভাই বললেন, এটা চট্টগ্রামের রাজনীতিটাই কিন্তু একটু কঠিন। চট্টগ্রামে আওয়ামী লীগের মধ্যে এটা মোটামুটি ওপেন সিক্রেট 3-4টি ভাগে বিভক্ত, যদিও তারা একই আদর্শে একই দলে থাকেন। সেই জায়গাটা বোধহয় সেই এক ধরনের ব্যালেন্স করবার জন্যই তাকে করা হয়েছে। কিন্তু আমি মন্ত্রী পরিষদ নিয়ে এটাই আমার বলবার, হয় কি জানেন, মন্ত্রী পরিষদের মধ্যে একজন দুজন নতুন ডাকসাইটে মানুষকে অন্তর্ভুক্তি করার মধ্য দিয়ে এক ধরনের যে নতুন উদ্যম, নতুন স্পৃহা, নতুন পরিকল্পনা এবং নতুনভাবে কাজ করার যে এক ধরনের প্রাণচাঞ্চল্য পাওয়ার ব্যাপার, অনেস্টলি বলি এই নতুন যে রদবদলটা, এর মধ্যে আমার কাছে বিশ্লেষক হিসেবে এরকম কিছু মনে হয় না। মঞ্জু ভাই, তবে ফিরোজ ভাই, নিশ্চয়ই আপনাদের মাননীয় কাছে আবার ফিরে আসবো। প্রধানমন্ত্রী আমার আর একটা বিরতি নিতে হবে। বিরতির পর মঞ্জু ভাইয়ের কাছে আসবো যে এই যে যেটা বলছেন যে মন্ত্রী হওয়া একটা রাজনৈতিক সমঝোতার ব্যাপার আছে, কিন্তু একই সঙ্গে আমরা কয়েকদিন আগে যখন সৈয়দ আশরাফ মন্ত্রিত্ব থেকে চলে গেল আর কি, তখন উনি বললেন যে উনি লাভের জন্য রাজনীতি করেন না। লাভের সঙ্গে কি মন্ত্রিত্বের কোনো সম্পর্ক আছে? এটা বিরতির পর আমি এসে নেব। আরো কথা হবে একটা বিরতির পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মঞ্জু ভাই, আপনার কাছে আসতে চাই যে এই যে মন্ত্রিত্ব, এটার সঙ্গে লাভের কোনো সম্পর্ক আছে কিনা? এটা একাডেমিক্যালি লাভের সম্পর্ক থাকার কথা না, প্র্যাকটিক্যালি লাভের সম্পর্ক আছে। আপনি দুইটার দুই রকম ব্যাখ্যা। একটি হচ্ছে যে আপনি সৈয়দ আশরাফের উদ্ধৃতিটি দিয়েছিলেন, তিনি বলেছেন আমি লাভের জন্য করি না। সৈয়দ আশরাফ এখানে ব্যতিক্রম। সৈয়দ আশরাফ যে ধরনের রাজনীতি করেন, এই রাজনীতি বাংলাদেশে অভ্যুত হওয়ার পরে আমাদের অধিকাংশ জাতীয় নেতা করতেন। আজকে আমি মরহুম জাতীয় 4 নেতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, বঙ্গবন্ধুর কথা স্মরণ করছি, মাওলানা ভাসানী ছিলেন, তাদের কথা। তারা যেই আদর্শের জন্য রাজনীতি করেছেন, সেই আদর্শ থেকে আমরা অনেককেই দেখি সেই আদর্শিক রাজনীতি থেকে দূরে সরে যেতে। এখন আদর্শের পাশাপাশি বৈষয়িক স্বার্থটি অনেক বেশি কাজ করে। একেবারে মন্ত্রী পরিষদের কথা বলি, আমাদের এখানে আমরা যদি একটি সরল হিসাব দেখি, একেবারে নির্মোহভাবে বিশ্লেষণে, যে একজন মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 2009 সালে দায়িত্ব নেবার পরে, যে তার মন্ত্রী পরিষদে যারা থাকবেন তাদের সম্পদের হিসাব দেওয়া হবে মন্ত্রিত্ব গ্রহণ করার সময়, এবং মন্ত্রী ক্রমান্বয়ে প্রতি বছর সেই হিসাবটি দেখা হবে। আমি একেবারে সাংবাদিক হিসাবে আপনাকে বলতে চাই, যারা মন্ত্রী দায়িত্ব নিয়েছেন প্রথম দিন তাদের হিসাব আমরা দেখি, 5 বছর দায়িত্ব পাবার পরে তার সম্পদের হিসাব আমরা দেখি, তার এবং তার পরিবারের। এর মধ্যে আকাশ পাতাল তফাৎ, 2-4 জন ব্যতিক্রম ছাড়া। আমি জেনারেলাইজ করছি না, কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে অল্প কয়জনই সৎ থাকে, আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি। প্র্যাকটিক্যালি ঘটনা হচ্ছে যে বাংলাদেশে মন্ত্রিত্ব মানে শুধুমাত্র তার পরিবার তো বটেই, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব সহ মোটামুটি একটা স্বস্তিকর অর্থনৈতিক পরিস্থিতিতে যাবে, এটাই আমাদের ট্রেন্ডের মধ্যে চলে আসছে। বিশেষ করে এই ঘটনাগুলি শুরু হয়েছে 75-এর 15 আগস্ট জাতিজনককে হত্যার পরে। আমরা যখন সামরিক কায়দায় দেশ শাসন শুরু হওয়া দেখলাম, আমরা যখন সামরিক শাসকদেরকে দেখলাম গণতন্ত্রের লেবাস পরে এক ধরনের জগা খিচুড়ি লোকদের নিয়ে রাজনৈতিক দল করে, অপরচুনিস্টদের মিলে রাজনৈতিক দল করা শুরু করলো, সেটা জিয়াউর রহমান, পরবর্তী পর্যায়ে এরশাদ সাহেব। তার সাথে পাল্লা দিতে গিয়ে আওয়ামী লীগের মতো বা মহাজোটের মতো গণতান্ত্রিক এবং আদর্শভিত্তিক রাজনৈতিক দলও কিন্তু খুব বেশি দূরে থাকতে পারেনি। আমি একেবারে আপনাকে শেষ দৃষ্টান্ত বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে দায়িত্ব গ্রহণের পরে 2013 সালে যেই সরকারটির দায়িত্ব শেষ হলো, সেই সময় কিন্তু যারা মন্ত্রী ছিলেন অনেককে আমরা দেখেছি, একেবারে আমরা পথে ঘাটের ময়দানের ত্যাগী কর্মী, তারা মন্ত্রী হওয়ার পরে তাদের শারীরিক এবং আর্থিক অবস্থার যে ব্যাপক অগ্রগতি হয়েছে গণমাধ্যমে খবর এসছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজে তার মন্ত্রী পরিষদের সাবেক সদস্যদের দুদকের, তার সরকারের দুদক কর্তৃক দুদকের বারান্দায় আমরা হিসাব নিকাশ করতে দেখেছি। অনেকে এখন পর্যন্ত দুদকের মামলায় আসামি আছেন। তার মানে হচ্ছে এটা মোটামুটি স্বীকার্য যে এর মধ্যে কয়েকজনের দুর্নীতির মাত্রাটা এমন পর্যায়ে যে দুদক পর্যন্ত যেতে হয়েছে। এখন সেখানে তাহলে হিসাবটা কেন, আমরা এই হিসাবটা কেন করছি যে অধিকাংশ মানুষ যখন মূলত প্রজাতন্ত্রের কর্মচারীদের মতো করেই প্রজাতন্ত্রের কাজ করার জন্যই কিন্তু মন্ত্রিত্ব দেয়া হয়, নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী বা যারাই সরকারের প্রধান থাকেন তারা দেন তাদের এক ধরনের মন্ত্রণালয়ের মধ্য দিয়ে সরকারের অর্থনৈতিক রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেখানে অর্থনৈতিক রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে দেখা যায় নিজের স্বার্থকে, নিজের অর্থনৈতিক অবস্থার অগ্রগতি হয়েছে, এটা প্রায় 95% ক্ষেত্রে এটা সত্য। সে জায়গায় 5 আমি খুব ঔদার্যের সাথে বলছি, 5 ব্যতিক্রমের মধ্যে সৈয়দ আশরাফ, 5 ব্যতিক্রমের মধ্যে হয়তো আমি শেখ হাসিনা
বা বেগম খালেদা জিয়া, এরকম যারা শীর্ষ নেতা নেত্রী তাদের মধ্যে তাদের সহযোগী কিছু আছেন। কিন্তু এই জায়গা থেকে আমাদের সরিয়ে আসতে হবে, কারণ আমরা নিম্ন মধ্যমায়ের দেশের থেকে মধ্যমায়ের দেশে যেতে হলে আমরা যে সুশাসনের কথা বলছি, সুশাসন নিশ্চিত করার মানে হচ্ছে, আজকে একটি অনুষ্ঠানে ডক্টর আকবর আলী খান বলছিলেন, সুশাসন মানে হচ্ছে যারা ভালো কাজ করবে তাদের পুরস্কার দিবে, যারা মন্দ কাজ করবে তাদের তিরস্কার করবে। আমাদের সমাজ আজকে উল্টোটা হয়ে গেছে, যারা মন্দ কাজ করে, অসৎ কাজ করে তারা পুরস্কার পায়, যারা ভালো কাজ করে তারা তিরস্কার পায়। এইটা কিন্তু মন্ত্রী পরিষদে এই বিবেচনাটি মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেন করতে। আমরা প্রত্যাশা করব মধ্যমায়ের দেশে যাওয়ার আগে সুশাসন নিশ্চিত করতে হবে উপর থেকে আগে, মন্ত্রী পরিষদ থেকে, তাহলে সচিব, সরকারি কর্মকর্তা, অন্যান্য জায়গায় আমরা এর বিস্তার পাবো, কর্মীদের মধ্যে বিস্তার পাবো। মন্ত্রীদের যদি আমরা দেখি যে তারা 5 বছর আগে অনেকে ধরেন সিএনজি না হোক যেই গাড়িতে চড়তেন, 5 বছর পরে পাজেরোর সংখ্যা যেভাবে বাড়ে, এটা আমাদেরকে হতাশ করে। এরপরে বাড়ি সম্পদের অন্যান্য হিসাব নাই বা বলে। এগুলো অবশ্যই মানে একটা মানে ইয়ের মধ্যে থাকার দরকার মন্ত্রী হলেই। এটা আমাদের মনে হয়, আমি একটা কথা খালি বলতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকে সময় এসছে যে জাতির সামনে এগুলো প্রকাশ্যে তথ্য দেয়ার। যিনি মন্ত্রী হবেন, মন্ত্রিত্বের দিন তার কি হিসাব নিকাশ ছিল, 5 বছর পরে যখন চলে যাবেন তখন আরেকবার একটা হিসাব প্রকাশ্যে বের হয় যে ওনার আমরা একটা সম্পদের এই বিরতিতে হিসাব। যাব। মুস্তাফা ফিরোজ, এই বিষয়টি একটু জানতে চাইবো, এবং আমরা এর মধ্যে জেনেছি যে শুধু মধ্যমায়ের দেশ হওয়ার জন্যই না, অর্থমন্ত্রী কিন্তু নিজেই স্বীকার করেছেন যে দুর্নীতির জন্য আমাদের প্রায় 2 ভাগ জিডিপির গ্রোথ কম হচ্ছে, এবং এটা আসলে এত বড় একটা ম্যাজিক ফিগার যে যদি এখন 6 থেকে এটা 2 মানে 8 হলে পরে আমাদের এই গতি সত্যিকার অর্থে একটা তীব্র গতি পায়, এবং সেখানে সর্বোচ্চ ক্ষেত্রে যদি আমরা চেকটা দিতে না পারি তাহলে হয়তো ওই কাঙ্ক্ষিত উন্নতি আসা খুব কঠিন হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে এই চেকটা আমরা কিভাবে দিতে পারি, এবং মন্ত্রীদের কাছ থেকে যেটা মঞ্জু ভাইও বললেন যে সম্পদের হিসাব বহুদিন যাবত আলোচনা হচ্ছে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না, এটা কিভাবে আসলে আদায় করা সম্ভব একটু জানতে যাবো একটা বিরতির পর। আরও একটি বিরতিতে যাচ্ছি, ফিক্সির পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মঞ্জু ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে একজনকে ভার মুক্ত করা হলো আর একজনকে ভার প্রাপ্ত অনেকদিন যাবত রাখা হচ্ছে, এই দুইটা আসলে বড় দলের জন্য কতটুকু? ভার মুক্ত করা হয়নি, মন্ত্রী পরিষদ থেকে উনি মন্ত্রী পরিষদে আছেন, বলা হচ্ছে বাড়তি দায়িত্ব একটু কমায় দেওয়া হয়েছে। হ্যাঁ, একাডেমিক্যালি বলাই যায়। এটা ঠিক, আমাদের বড় দুটি দল কিন্তু আমরা অনেক সমালোচনা করি, যেটা মোস্তাফা ফিরোজ দীপু ভাই বললেন, আমি ওনার সাথে একমত। আমাদের কাজ হচ্ছে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে বড় দলগুলোকে সঠিক পথে যেন যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী সেদিকে এক ধরনের ধাবিত করতে চেষ্টা করা। সে জায়গাটা আমি মনে করি বড় দুটি দল বাংলাদেশের একেবারে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের অবদান, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ব্যাপক অবদান, এই জায়গাগুলোতে আমাদের শেষ প্রত্যাশার জায়গা কিন্তু তারাই। কিন্তু দুঃখজনকভাবে গণতন্ত্রের জন্য যেই দুটি দল ব্যাপক অবদান রাখলো দেশের গণতন্ত্রের জন্য, দলের মধ্যে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সংকটটি কিন্তু থেকে গেল। এই দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়াটি থেকে গেল বলেই কিন্তু আমরা শেষ পর্যন্ত একজন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও আরেকটা কাউন্সিল কবে হবে আমরা সেই ধারাবাহিকতা দেখি না, এবং সেই কাউন্সিলও শেষ পর্যন্ত একজনের উপরে দায়িত্ব দেওয়া হয় মহাসচিব বা সাধারণ সম্পাদক করবার জন্য। এবং যেমনটি আপনি বললেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত যে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের ইন্তেকালের পরে উনি কিন্তু পুরো মহাসচিবের দায়িত্বটি পালন করে যাচ্ছেন। এর মধ্যে কাউন্সিল হচ্ছে না, কাউন্সিল কবে হবে এটা নিয়ে আমরা এখনো নিশ্চিত জানি না। দুটি দলেরই কিন্তু যে দ্বিবার্ষিক হবে 2 বছর পরে, এই 2 বছরের মধ্যে না, হঠাৎ মনে হলো 4-5 বছর পরে আমাদের মিডিয়ার চাপাচাপি বা কর্মীদের মধ্যে ঠেলা ধাক্কা মারামারি হচ্ছে, এটাকে মিটানোর জন্য করা হয়। কিন্তু দুটি দলের কিন্তু গঠনতন্ত্র আছে, দুটি দল কিন্তু গণতান্ত্রিক ঐতিহ্য অনুযায়ী, সংবিধান অনুযায়ী দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বেশ কয়েকবার। ফলে রাষ্ট্র ক্ষমতায় যখন আপনি সংবিধান অনুযায়ী আসেন অথবা যান, দলের যে সংবিধান, দলের সংবিধান হচ্ছে দলের গঠনতন্ত্র, সেই অনুযায়ী কাউন্সিল যদি করা হয় এবং কাউন্সিল ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রেখে, তাহলে কিন্তু এই সংকটগুলো থাকে না। এখন আবার বাস্তবতা হচ্ছে, ওইখানেও আমি দিবু ভাইয়ের সাথে একমত যে আমাদের দুজন যিনি প্রধান নেত্রী আছেন, একজন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারা দুজন অনেক প্রতিকূলতার মধ্যে কিন্তু দলটাকে পরিচালনা করেন। আমাদের এখানে আজকাল ভোগের রাজনীতি চলে এসছে। এমন না যে ওনারা নিজেরা দুর্নীতি অসততাকে ইনভাইট করেন, কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে দুর্নীতি, এমনভাবে এক ধরনের তৃপ্তি তখনই হয় কেবলমাত্র নিজের সেলফ সেন্টার্ড পলিটিক্স, অর্থাৎ নিজের স্বার্থসিদ্ধির যে প্রবণতা,
এর মধ্য দিয়ে যখন সকল কর্মীরা ব্যস্ত, অধিকাংশ কর্মীরা, তখন তাদের পক্ষে তো একেবারে সততা অনুযায়ী নেতা কর্মী নির্বাচন করা সম্ভব না। আপনার যে ছোট্ট ঘটনা মনে করিয়ে দেই, মোহাম্মদ আলী ক্লে আমাদের খুব বড় মুষ্টিযোদ্ধা, অনেক আগে যখন আমরা স্কুলে পড়ি, দিউভাইরা তো মনে থাকবার কথা, আমরা কাছাকাছি বয়সের, উনি কিন্তু মুষ্টিযুদ্ধে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। একবার উনি পরাজিত হয়েছিলেন ইনোকো বলে না, জোফ্রিয়ার সাথে তো মুষ্টিযোদ্ধা ছিল, ইনোকো বলে একজন ছিল যে মূলত মুষ্টিযোদ্ধা না, সে ওই যে জাম্পিং করতো, তার পায়ের মধ্যে লাগানো ছিল, পিন লাগানো ছিল, পিন লাগানোর ফলে মোহাম্মদ আলী ক্লেকে রক্তাক্ত করে সে তাকে পরাজিত করেছিল। মুষ্টিযুদ্ধ তো আরেকজন মুষ্টিযোদ্ধার সাথে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন সৎ রাজনীতির সাথে আরেকজন সৎ রাজনীতিবিদের প্রতিদ্বন্দ্বিতা হবে। যখন একজন সৎ রাজনীতিবিদ আর 5 জন অসৎ রাজনীতিবিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, তখন সৎ লোকটা কিন্তু থাকে না বাজারে, তাদেরকে ক্রমান্বয়ে দূরে সরে যেতে হয়। আজকাল নমিনেশন প্রক্রিয়ায় বলা হয় যে উনি সৎ লোক, দীর্ঘদিন ধরে এই দলে রাজনীতি করেন, কিন্তু ওনার তো নির্বাচন পরিচালনার খরচ নাই, উনি কি পারবেন অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী করতে? এইটা হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা মন্ত্রী পরিষদের হিসাবের কথা বলছি, আজকে জাতীয় সংসদ সদস্য যারা, তাদেরও তো হিসাবটা অত্যন্ত জরুরি। তারা আইন প্রণয়ন করেন, আইনের তারা রক্ষক। তারা যখন এমপি হন, তাদের সামাজিক অবস্থান কি, কত টাকা তাদের সাংসারিক খরচে খরচ হয়, এবং তার সম্পদের হিসাব কি 5 বছর পরে হিসাব করেন, অঙ্কের ব্যবধান অনেক বেশি। কিন্তু আবার আমি তাদেরও দোষ দিই না, আমাদের সমাজটা এমনভাবে তৈরি হয়েছে, আমি এমপি সাহেবকে ভোট দেব যখন আমার এলাকায়, আমি তার কাছ থেকে সুবিধা চাই, আমি চাই ভাই আপনি কি দিবেন। সাধারণ ভোটাররা মনে করে ভাই আপনি 5,000 দিবেন না 10,000 দিবেন, 5,000 দিলে আপনাকে দিব, 10,000 দিলে আরেকজনে। এই যে আমরা ক্রমান্বয়ে একটা সাইকেলের মতো পরিণত হয়েছে দুর্নীতিটা, ফলে আমরা জনগণরা কিন্তু এর বাইরে না। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, তখনই আমরা সৎ নেতৃত্ব পেতে পারি। একটা কথা আছে কিন্তু মনীষীদের, যে দেশের যেরকম জনগণ সেরকম নেতৃত্ব আসে। একটা বিরতিতে যাব, ফিরে এসে মোস্তফা ফিরোজ আপনার কাছে এই বিষয়টাই জানতে চাইবো যে যারা রাজনীতি করে তারা কোন জিনিসগুলি, মানে নিজেদের যদি কেউ এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, তাহলে তার আসলে পোর্টফোলিওতে কি যোগ করা উচিত, এরকম কোনো কিছু, নাকি আসলে পুরোটাই এখনো পর্যন্ত যেটা আমরা যেরকম দেখছি যে একেবারে ইচ্ছার উপরে নির্ভরশীল, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য কতটুকু শুভ হচ্ছে আর কতদিন এটা এগিয়ে নেওয়া উচিত? একটা বিরতির পর আরো একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। দীপু ভাই, আমি একটু প্রশ্নটা অন্যটা একটু আগে জানতে চাইবো, যে যেটি জানতে চাইলাম, দুটি দলেরই যে মানে যারা মূল ক্ষমতায় আছে, অর্থাৎ মহাসচিব এবং সেক্রেটারি, তাদের যে একটা সংকট দেখতে পাচ্ছি, সেটা আসলে রাজনীতির ক্ষেত্রে কতটুকু শুভ? না, একেবারেই শুভ না। বিশেষ করে এটা তো বিএনপি তো সারাটা সময় এইটা ক্রাইসিসে ভুগলো, এবং বিশেষ করে ভারপ্রাপ্ত মহাসচিব চূড়ান্ত আন্দোলনের সময় আমরা যে একটা টেলিফোনে কথোপকথন শুনলাম, সেখানেই তো বোঝা গেল যে তার প্রতি চরম অনাস্থা। সুতরাং এটার কারণে কিন্তু দল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্রেটারি কিন্তু এক অর্থে সভাপতির চেয়েও কিন্তু মানে নিয়ম অনুযায়ী কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কথা। অর্থাৎ সভাপতি কিন্তু অনেক সময় অলংকারিক পদ থাকে, আর সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক কিন্তু হলো মূল মানে অর্গানাইজেশনটা ধরে রাখে। কিন্তু এই কনসেপ্টটাও কিন্তু পাল্টে গেছে, অর্থাৎ সভাপতিরাই হয়ে যাচ্ছে মূল সাধারণ সম্পাদকটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। স্টিয়ারিংটা যার হাতে থাকার কথা ছিল তার হাতে নাই। ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছে আপনার দলের কোনো মানে আপনার কি বলে দলের কোনো ভার তাকে দেয়া হলো না, আর এই দলের আওয়ামী লীগের হচ্ছে তাকে হলো মন্ত্রীর ভার দেয়া হলো না। তো এই এবং যেভাবে দেয়া হলো না এবং যেভাবে অকার্যকর করে রাখা হয়, এতে কিন্তু দল ক্ষতিগ্রস্ত হয়। আর দল যখনই ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমি শুরুতেই যেটি বলছিলাম যে রাজনৈতিক নেতৃত্ব, কর্তৃত্ব কিন্তু তখন দুর্বল হয়। তখন মাথাচাড়া দিয়ে বসে কিন্তু প্রশাসনকে কিন্তু পরিচালনা করা, তাকে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখার কিন্তু দায়িত্বটা কিন্তু হলো রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ মন্ত্রিসভার। সেই জায়গাটায় আমরা এই যে সংকটটা আমরা এখন ফেস করি, অর্থাৎ পুলিশের কোনো জবাবদিহিতা নেই, বিভিন্ন সরকারি সংস্থার জবাবদিহিতা নেই, সেইটাকে কে করবে, সেটাকে নিয়ন্ত্রণ করবে কে? সেটাকে নিয়ন্ত্রণ করবেই হচ্ছে একটি শক্তিশালী মন্ত্রিসভা। অর্থাৎ দল যদি শক্তিশালী না হয়, মন্ত্রিসভা যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আমাদের দুর্ভোগ কিন্তু আরও বাড়ে। বিশেষ করে আমাদের মতন দেশে যেখানে অপোজিশন একেবারেই নাই বললেই চলে, সেখানে কিন্তু দলের কর্তৃত্ব, নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব খুব জরুরি। মোস্তফা ফিরোজ, মঞ্জুরুল ইসলাম, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখন। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।
ধন্যবাদ